হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 15 দাগের নবদ্বীপ হিন্দু স্কুল। তো পেজ নম্বর হলো 12। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো একের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ হলো একতাবদ্ধ হওয়া। কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো, কি বসানো হতো? হিরে বসানো হতো। পুজোর ফুল, এটা হলো নিমিত্তি সম্বন্ধ হবে। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে বিভক্তি সম্বন্ধ না ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধ? তো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধ। এরপরে দেখো আমরা দুইয়ের কোশ্চেনগুলি আলোচনা করব কম বেশি 20টি শব্দের মধ্যে। দুইয়ের এক শুধু এইটাই জানা ছিল না, কোন বিষয়টি অজ্ঞাত ছিল? গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে, একথা তপনের জানা ছিল না। দুয়ে দুই হায় ছায়াবৃথা, কাকে কেন ছায়াবৃথা বলা হয়েছে? আদিম ঘন অরণ্যে ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি ঢুকতে না পারায় তাকে ছায়াবৃথা বলা হয়েছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এর কারণ কি? তাদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসোমশাইয়ের কাছে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার লেখা গল্প প্রকাশের কথা ছিল। এরপরে আলোচনা করব 4 নম্বর আর কি। সমানি সম শীর্ষানি ঘনামি বিরলানি চ এর বাংলা অর্থ লেখো। সমস্ত অক্ষর সমান, প্রতিটি ছাত্র সুশৃঙ্খল তথা পরিচ্ছন্ন। সমধাতুজ কারণ কাকে বলে? উদাহরণ দাও। সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। তো ক্রিয়ার যে ধাতু মূল যেখানে করণ উৎপন্ন হয় তাকে সমধাতুজ করণ বলে। যেমন ছেলেটা কি খেলাই না খেললো। এরপরে আমরা আলোচনা করব 3-এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলি পিডিএফ আকারে আলোচনা করব। 3-এর দাগের কম বেশি 60 শব্দে উত্তর দাও। তপনের হাত আছে কথাটি কার, কোন প্রসঙ্গে বলেছেন? আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পের অংশ। কথাটি হলো তপনের নতুন মেসোমশাইয়ের। উক্তিটির মাধ্যমে তপনের লেখক মেসোমশাই তপনের লেখার প্রশংসা করেন এবং বলেন যে তার মধ্যে গল্প লেখার প্রতিভা আছে। তপনের বয়সী সমস্ত ছেলে রাজা রানীর গল্প কিংবা খুন জখম অ্যাক্সিডেন্ট নিয়ে গল্প লেখে, কিন্তু তপন এত অল্প বয়সেই চেনা গণ্ডির বাইরে বেরিয়েছে। রাজা রানীর গল্প, খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প, না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প বাদ দিয়ে সে নিজের স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা এবং নিজের অনুভূতির বিষয়ে গল্প লিখেছে, যা প্রশংসার যোগ্য। আমাদের ঘর গেছে উড়ে, কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি? উদ্দিষ্ট শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের অর্থাৎ নিরীহ সাধারণ মানুষের ঘরের কথা বলা হয়েছে। ঘর উড়ে যাওয়ার কারণ, বর্তমান বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলির দ্বারা দুর্বল রাষ্ট্রগুলি আক্রান্ত হচ্ছে, বোমা বর্ষণ করা হচ্ছে সেই সব দুর্বল রাষ্ট্রগুলির উপর। এর ফলে নিরস্ত্র শান্তিপ্রিয় মানুষদের ঘর উড়ে যাচ্ছে। যুদ্ধবাজ দেশগুলি বিমান নিয়ে হানা দিচ্ছে, যেখানে সেখানে বোমা বর্ষণ করছে সেই বোমারু বিমান। এর ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে নিরীহ সাধারণ মানুষ। অর্থাৎ আলোচ্য অংশে কবি এই আশ্রয়হীনতার দিকেই ইঙ্গিত করেছেন। 4-এর কম বেশি 150 শব্দ উত্তর দাও। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন? উদ্দিষ্ট ব্যক্তি, গল্প, স্থান। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন একটি গল্প লিখেছিল। সেই গল্পটি তপনের নতুন মেসোর সহায়তায় সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তপনের বয়সে কিশোর, তার নবীন আবেগের প্রকাশ ঘটে তার লেখা প্রথম দিন নামক জীবনের প্রথম গল্পটিতে। গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। মেসোর হাতে পত্রিকাটি দেখে বুকে রক্ত ছলকে ওঠে তপনের। পত্রিকা সূচিপত্রে গল্পের ও নিজের নাম দেখেই তপনের মন নতুন আশায় জেগে ওঠে। বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের মেসোই
অবশ্য মৃদু হেসে জানিয়ে দেন যে নেহাত কাঁচা লেখা হওয়ায় লেখাটি তাকে সংশোধন করতে হয়েছে। এরপরেই তপনের বাবা সহ বাড়ির প্রায় সকলেই ছোট মেসোকেই কৃতিত্ব দিতে থাকেন। তপনের মেজো কাকু মন্তব্য করেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বাড়ির কর্তা স্থানীয় ব্যক্তিদের এইসব কথার মধ্যে একটা উদাসীন্য ও উপেক্ষা লুকানো ছিল। এই কারণেই নিজের লেখা ছাপা হওয়ায় যেরকম আহ্লাদ হওয়ার কথা তপন তা খুঁজে পায়নি। এরপরে আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ চেতনা কীভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের সমাজ চেতনা বিশেষভাবে প্রকাশ পেয়েছে, যেখানে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি সহানুভূতি ও সংহতি অনুভব করেন এবং তাদের মধ্যেকার সম্পর্ককে মজবুত করার আহ্বান জানান। কবির সমাজ চেতনার প্রকাশ, মানুষের প্রতি গভীর সহানুভূতি। কবি সমাজের বিভিন্ন অংশে মানুষের প্রতি গভীর সহানুভূতি অনুভব করেন, যা কবিতার বিভিন্ন অংশে স্পষ্ট। সংহতি, ভালোবাসার আহ্বান। তিনি সমাজের বিভিন্ন অংশে মানুষকে একত্রিত করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান, যা সমাজের বিভেদ দূর করতে সাহায্য করবে। সামাজিক অসাম্য, বৈষম্যের প্রতি দৃষ্টি। কবি সমাজের বিদ্যমান অসাম্য ও বৈষম্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং সকলের জন্য সমান অধিকার ও সুযোগের দাবি জানান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের একতা। কবিতাটিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একতা ও ভালোবাসার উপর জোর দেওয়া হয়েছে। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক। কবি প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক স্থাপন করতে চান, যা সমাজের মানুষের মধ্যে এক নতুন উপলব্ধি জন্ম নেয়। ভিন্নতা ও ঐক্যের প্রতিচ্ছবি। কবিতাটিতে বিভিন্নতা ও ঐক্যের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। উপসংহার: সব মিলিয়ে আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের সমাজ চেতনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে তিনি সমাজের মানুষের মধ্যেকার সম্পর্ককে মজবুত করার জন্য একটি শক্তিশালী বার্তা তুলে ধরেছেন। এরপরে অথবা কোশ্চেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? কবির অপেক্ষায় তার দিন কিভাবে কেটেছে লেখক। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার লেখা। কবি যাকে দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছে চিরকালের মতো সে তার প্রেমিকা। কথামুখ। পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি যুদ্ধের প্রেক্ষাপটে ভালোবাসার বিস্তারের কথা বলেছেন। কবি চলে যাওয়া, মুক্তির আহ্বানে সাড়া দিয়ে একজন বিপ্লবীকে তার সংসার পরিজনকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। প্রিয়তমা। কবির একান্ত প্রিয় মানুষ এই বিচ্ছেদ মেনে নিতে পারে না, চলে তার অপেক্ষা। সপ্তাহ শেষ হয়ে বছর চলে যায়, প্রতীক্ষার অবসান হয় না। যুদ্ধের তাণ্ডব। যুদ্ধ শুরু হয়, সাজানো শহর ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়, মানুষ নিরশ্রয় হয়, শিশু হত্যার মতো নারকীয় ঘটনা ঘটে, ভেঙে পড়ে মন্দিরের প্রতিমা, ধ্বংসস্তূপ। যে বিপ্লবী যুদ্ধক্ষেত্রে গিয়েছিল তার স্মৃতিচিহ্নগুলিও ধ্বংস হয়ে যায় কতকের সুন্দর বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা ইত্যাদি। শহর হয়ে ওঠে কাঠকয়লা, দোমড়ানো লোহা আর পাথরের মূর্তির এক ধ্বংসস্তূপ। রক্তের কালো দাগ নিশ্চিত করে দেয় ধ্বংসের উন্মত্ত চেহারাকে। অন্তিম অপেক্ষা। কিন্তু পাথরের উপর ফুলের মতোই ধ্বংসস্তূপের উপর জেগে থাকে ভালোবাসা। কবির প্রিয়তমা মেয়েটির অপেক্ষার শেষ হয় না তবুও, কেননা যুদ্ধ সম্পত্তি বিনষ্ট করতে পারে, জীবনহানি ঘটাতে পারে, কিন্তু ভালোবাসার অবসান ঘটাতে পারে না। এরপর পাঁচের ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তো ফাউন্টেন পেনের বাংলা নাম হলো ঝর্ণা কলম। বাংলা নামকরণ শ্রীপন্ত রচিত হারিয়ে যাওয়া কালী কলম রচনায় নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। জন্ম ইতিহাস। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছে ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাসটি বেশ চমকপ্রদ। এর আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। চুক্তিপত্র সই। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতে তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একেবারে তিনি গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে।
মানে একবার তিনি গিয়েছেন আরেকজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উবুর হয়ে কাগজে পড়ে গেলে ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যেই অন্য একজন তৎপর ব্যবসায়ী সহিসাবুত শেষ করে চুক্তিপত্রে পাকা করে গেছেন। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই ঘটনায় বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারপরে আবিষ্কার করলেন ফাউন্টেন পেন, নবযুগের প্রতিষ্ঠা। দোয়াতের যুগের অবসান ঘটিয়ে কালক্রমে এই ফাউন্টেন পেন লেখালেখি নবযুগের প্রতিষ্ঠা ঘটালো। এরপরে আলোচনা করব আমরা 5-2 কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলম, দোয়াতের কালি এগুলি ঘিরে লেখকের স্মৃতিমেধুর ভালোবাসা এবং সভ্যতার কালপ্রবাহে এগুলির হারিয়ে যাওয়া বেদনা ফুটে উঠেছে। লেখা পড়ার সঙ্গী। শৈশবে লেখকের লেখাপড়ার সঙ্গী ছিল বাঁশের কলম এবং কাগজ আকৃতি কলাপাতা। বাড়ির কাঠের উনুনে কড়াইয়ের নিচে জমে যাওয়া কালি লাউ পাতা দিয়ে ঘষে একটা পাত্রের বাটিতে জলে গুলে নেওয়া হতো। ক্রমশ বাঁশের কলম হারিয়ে খাগের কলম, পালকের কলম প্রচলিত হতে থাকে। ফাউন্টেন পেনের আগমন। এরপর কলমের জগতে বিপ্লব নিয়ে আসে ফাউন্টেন পেন। পেন হয়ে ওঠে সস্তা আর সর্বভোগ্য। ফাউন্টেন পেনকে কেন্দ্র করে বিলাসিতাও বাড়ে। বাজারে কাজল কালি, সুলেখা কালি, দোয়াত ও বোতলে বিক্রি হতে থাকে। এরপর বাজারে আসে বল পেন। কম্পিউটারের আধিপত্য। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটার এসে কলমের স্থান দখল করে। বাজার থেকে সব ধরনের পেন কালি হারিয়ে কি যেতে থাকলে লেখকের মতে কালি কলমের ভক্ত মানুষের মন কেঁদে ওঠে। শেষের কথা, কম্পিউটারের আধিপত্যকে মেনে নিলে কলমের সঙ্গে লেখকের শৈশব জীবনের স্মৃতি হারিয়ে যেতে বসেছে, যা তার মনকে ভারাক্রান্ত করেছে। এরপরে 6 দেখো, এটাও 150টা শব্দের মধ্যে লিখতে হবে। বারুণী কি? বারুণীর দিনে গঙ্গা ঘাটের যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো। বারুণীর পরিচয়। শতবিশা নক্ষত্রে কৃষ্ণা চতুর্দশী তিথিতে পুণ্য স্নান ইত্যাদির দ্বারা পালনীয় বিশেষ প্রথা হলো বারুণী। এই দিন মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা ফল দান করা হয়। গঙ্গা তীরের বর্ণনা। গঙ্গাকে নিবেদিত কাঁচা আম। বারুণী প্রথায় সকলেই গঙ্গাকে কাঁচা আম নিবেদন করেছিলেন, ফলে গঙ্গার ঘাটের প্রচুর কাঁচা আম ভেসে যাচ্ছিল। মহা উৎসাহের সঙ্গে একদল ছেলেমেয়ে সেই আম কুড়োচ্ছিল। স্নানযাত্রী ও বামুনদের কার্যকলাপ। ভাটার ফলে জল কিছুটা দূরে সরে যাওয়ায় কাদা ও পায়ে স্নান সেরে ফিরে লোকদের মুখে ছিল বিরক্তির ছাপ। স্নান সেরে ফেরার পথে অনেকে যাচ্ছিল ঘাটের মাথায় বসে থাকা বামুনদের কাছে। এই বামুনরা সকলের জামা কাপড় জমা রাখে, সরিষের তেল বা নারকেল তেল দেয়, আর স্নান সেরে লোকেরা এলে দক্ষিণা নিয়ে কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। বহুবিধ দোকান ও মন্দির। এছাড়া গঙ্গার ধারে ছিল নানা রকম জিনিসের দোকান, ছোট ছোট একাধিক মন্দির। বারুণীর দিন বলেই হয়তো গঙ্গার পাড়ে ভিখারিদের আনাগোনা ছিল বেশি। বিষ্ণুচরণের আদব কায়দা। এই গঙ্গার এই ধারে 3.5 মণ ওজনের বিশাল আকার বিষ্ণুচরণ ধর একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে মালিশ করাচ্ছিলেন এবং বিরক্তি নিয়ে গঙ্গার দিকে তাকিয়েছিলেন। সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি এবং চোখে মোটা লেন্সের চশমা পরা 50 বছরের ক্ষিতিশ সিংহ বিষ্ণুচরণকে দেখে হাসছিলেন। মালিশওয়ালাকে তানপুরা, তবলা, সারেগামা ইত্যাদি বিচিত্র ভঙ্গিতে মালিশ করার নির্দেশ দিচ্ছিলেন বিষ্ণুচরণ ধর। ক্ষিতিশ সিংহের ব্যঙ্গ প্রবণতা। এই দৃশ্যে মজা পেয়ে ক্ষিতিশ সিংহ বিষ্ণুচরণের ধরের শরীর নিয়ে ব্যঙ্গ করে বলেন যে তিনি নিজে নিয়মিত শরীরচর্চা করেন। নানান অঙ্গভঙ্গি করে যখন ক্ষিতিশ সিংহ মজা করতে শুরু করেন, তখন বিষ্ণুচরণ ধরের রাগের বদলে কৌতূহল হয়। ক্রমশ তাদের দুজনের মধ্যে আলাপ জমে ওঠে। এরপরে আলোচনা করব চলিত গদ্যে অনুবাদ করো। Newspaper readings has become an essential part of our life. সংবাদপত্র পড়া আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। As we get up in morning, we wait energy
eagerly for the daily paper. সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা দৈনিক পত্রিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। 20th century was an age of newspaper. বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। থ্রো নিউজপেপার উই গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করি। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।